আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে মুসলিম 3। বেসিক্যালি আমরা মুসলিম 1 এবং 2-তে বেসিক্যালি পড়েছিলাম কি, স্লেভ ডাইনেস্টি। বলো সিকোয়েন্স, বলো স্লেভ ডাইনেস্টি, আইবক। স্লেভ ডাইনেস্টির পরে খলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি। কি অবস্থা, ডাইনেস্টির নাম বলতে পারছো না। লোদি ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি, তারপর লোদি ডাইনেস্টি। একদম। তাহলে দেখো বেসিক্যালি আমরা M3-তে যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো কি কি, তুগলক অবধি আমরা কমপ্লিট করেছিলাম, তারপরে সৈয়দ ডাইনেস্টি আর লোদি ডাইনেস্টি। তাহলে M3-তে আমার টার্গেট হচ্ছে সৈয়দ এবং লোদি পড়া। তাহলে দেখো সৈয়দ ডাইনেস্টির মধ্যে কারা রয়েছেন, দেখো খিজির খান, মুবারক শাহ এবং এই দুজন। আর লোদির মধ্যে বহুলুল লোদি, সিকান্দার লোদি এবং ইব্রাহিম লোদি। তাহলে এই তিনজনকে আমরা বলতে পারি তারা লোদির, আর এই দুজনকে বলি আমরা সৈয়দ। বেশি না, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ লোদি ডাইনেস্টি ফেমাস কেন, কারণ এখান থেকেই ক্ষমতার হস্তান্তর হয়, সেই জন্য লোদি পড়তে হয় আমাদের। আর এটা কেন ইম্পর্টেন্ট, এরা মাঝে একটা সেগমেন্ট ছিল তাই। দেখো এখানে দেখো বেসিক্যালি তুমি যদি পড়ো খিজির খা, তাকে আমরা বলছি ফাউন্ডার, ফাউন্ডার অফ সৈয়দ ডাইনেস্টি। আচ্ছা, এখানে বলা হচ্ছে দেখো, হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ গভর্নর অফ মুলতান, লাহোর অ্যান্ড দিপালপুর বাই তৈমুর লং। তাহলে তৈমুর লং এর একজন সেনাধ্যক্ষ ছিলেন কে, এই খিজির খান। তাকে মুলতান, লাহোর এবং দিপালপুরে পাঠিয়েছিলেন তৈমুর লং, এবং সেখান থেকে উনি কি করলেন, আর ফিরে যাননি। উনি এখানে ভালো লেগে যায় এবং উনি এখানে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করে এখানে থেকে যান। তাহলে ওনার সূত্রটা কোথায় আমরা দেখলাম, দেখো ল্যাটার হি ওয়াজ ক্যাপচার্ড দিল্লি, এবং দেখো সৈয়দ ডাইনেস্টির প্রতিষ্ঠা করলেন, ব্যাস এইটুকুই। তাহলে কে ফাউন্ডার, কে সৈয়দ ডাইনেস্টির প্রতিষ্ঠা, কিভাবে সূত্র শুরু করেছিলেন। আচ্ছা, এই মুবারক শাহ, এনার টাইটেলই ছিল শাহ। কেন এনার টাইটেল শাহ, দেখো বেসিক্যালি আমরা খান পড়ছি না, খিজির খান, তো হঠাৎ করে শাহ কোথা থেকে এলো, তো শাহ হচ্ছে না টাইটেলটা নিয়েছিলেন। দেখো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইয়ান্দা শির হিন্দি। এই শির হিন্দি এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে পার্সোনালিটি। তার একটা বিখ্যাত বই হচ্ছে তারিকি মুবারক শাহী। এই তারিকি মুবারক শাহী থেকে আমরা অনেক কিছু জানতে পারি, কি করে লোদিরা এখান থেকে আলটিমেটলি ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। পুরো ইনফরমেশনটা আমরা তারিকি মুবারক শাহী থেকেই পাচ্ছি। ব্যাস এইটুকু ইনফরমেশন। দেখো খিজির খিজির খান অ্যান্ড মুবারক শাহ, সেটা ইম্পর্টেন্ট নয়, তাই আমরা এটাকে বেশি একটা গুরুত্ব দিচ্ছি না। নেক্সট কি, বহুলুল লোদি। তাহলে শুরু হচ্ছে লোদি বংশ, তাহলে বহুলুল লোদি হচ্ছে ফাউন্ডার। তাহলে তাকে বলা হচ্ছে হি ইন্ট্রোডিউসড বা এস্টাবলিশ ফার্স্ট আফগান কিংডম ইন ইন্ডিয়া। তো এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে প্রথম আফগান কিংডম ইন্ডিয়াতে কারা, লোদি। যদি বলে সেকেন্ড কারা, তাহলে অ্যান্সার কি হবে, শের শাহ। তাহলে শের শাহ সুরি, এরাও কিন্তু আফগান থেকে এসেছিল, আর হচ্ছে সেকেন্ড। আচ্ছা, কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে যে হি ইন্ট্রোডিউসড কপার কয়েন বহুলি। তো ডেফিনেটলি তার নাম থেকে বহুলুল থেকে বহুলি কপার কয়েন তৈরি করলেন। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, হি কনকয়েড, দেখো জৌনপুর, তোমার মিরাট, সম্বলপুর, সাকেত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্লেস করেন। এটা কোনোদিনই পরীক্ষায় কোশ্চেন দেবে না, ঠিক আছে, জাস্ট নর্মালি তার একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলা হয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার কি, দেখো হি ডিফিটেড আলাউদ্দিন আলম শাহ। আচ্ছা, আলাউদ্দিন আলম শাহ কে ছিলেন, লিখে রাখো লাস্ট রুলার, লেখো লাস্ট রুলার, লাস্ট রুলার অফ সৈয়দ ডাইনেস্টি। তাহলে সৈয়দ ডাইনেস্টির লাস্ট রুলারকে আলাউদ্দিন আলম শাহ। তাই আলাউদ্দিন আলম শাহকে পরাজিত করে বহুলুল লোদি কিন্তু সৈয়দ ডাইনেস্টি থেকে সিংহাসনটাকে নিজের হাতে নিয়ে নেয়। ঠিক নেক্সট বলছে তোমার সিকান্দার লোদি। দেখো সিকান্দার লোদি, যার রিয়েল নাম হচ্ছে নিজাম খান, বা যাকে আমরা বলি গুলরুখ। অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে তার পেন নেম ছিল গুলরুখ। কেন, গুলরুখ কথার অর্থ হচ্ছে রেড রোজ। দেখো লেখা রয়েছে, যে লেখাই রয়েছে, হি রোড পোয়েমস আন্ডার দ্য পেন নেম গুলরুখ। গুলরুখ মানে হচ্ছে রেড রোজ। অনেক রাইটার আছে যারা নিজেদের নামকে চেঞ্জ করে বা অ্যাক্রোনেম বা বলতে পারো যে পেন নেম দিয়ে তারা কিন্তু অনেক লেখা পাবলিশ করেন। তো ইনিও একজন পোয়েট হিসাবে নিজেকে দাবি করতেন, তো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাকে আমরা বলতে পারি গ্রেটেস্ট সুলতান।
গ্রেটেস্ট সুলতান অফ লোদি। লোদিদের মধ্যে সব থেকে গ্রেটেস্ট হচ্ছেন সিকান্দার লোদি। ক্লিয়ার? আচ্ছা, এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমি লেখাচ্ছি। দেখো, হি শিফটেড the capital from Delhi to Agra। তো পরীক্ষায় অনেকবারই কোশ্চেন দেবে যে দিল্লি থেকে আগ্রা ক্যাপিটাল ট্রান্সফার কে করেছিলেন? সিকান্দার লোদি। এবং কত সাল? 1506। বহুবার প্রিলিতে কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, দেখো তিনি একটা মেজারিং ইউনিট চালু করেছিলেন, তার নাম গজ ই সিকান্দারি। নিজের নাম অনুযায়ী করে না, 1 গজ 2 গজ, গজ একটা ইউনিট। তো উনি ওনার নামে একটা মেজারিং ইউনিট চালু করেছিলেন, গজ ই সিকান্দারি, যেটা ধরে নেওয়া হয় যে মোঘলরাও এই মেজারিং সিস্টেমটাকে কন্টিনিউ করেছিল। গজ মানে তো নর্মাল হাতি, কিন্তু আমরা বলি না 1 গজ 2 গজ, এটা হচ্ছে সেই গজ। ওটা তো গজপতি বলে না, সে গজ মানেও হাতি, ভুল নয়, এটা ঠিক। দেখো তিনি কি করেছিলেন, তিনি প্রহিবিট করেছিলেন ইম্পোর্ট নয় ইম্পোর্ট, বানানটা ভুল আছে, ইম্পোর্ট অফ স্লেভ ইম্পোর্টটাকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। দেখো তোমাকে বহুবার পরীক্ষায় কোশ্চেন দেবে যে পুরীর জগন্নাথ টেম্পল কে ডিস্ট্রয় করেছিলেন? যে যার জন্য এত কিছু, তাকে কিন্তু ইনিই ধ্বংস করেছিলেন। তাহলে হি ডিস্ট্রয়েড জগন্নাথ টেম্পল অফ পুরী। হয়তো সেখান থেকে ওনার হাত পা বন্ধ হয়ে গেছে, আর জগন্নাথের তো জানো তো হাত পা কিছু নেই, সেই জন্য তো রথে টানতে হয় নাকি, তো হয়তো এই যুদ্ধের পরেই জগন্নাথের গেছে হাত পা খসে, জাস্ট জোকস অ্যাপার্ট। তো এটা গেল কি তোমার জগন্নাথ টেম্পলকে কে ধ্বংস করেছিল। আচ্ছা, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে ভাস্কো দা গামা কার সময় ভারতে এসেছিলেন? তো লেখো ডিউরিং হিজ রুল ভাস্কো দা গামা ডিউরিং হুজ রুল ভাস্কো দা গামা কেম টু ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াতে ভাস্কো দা গামা কিন্তু তার টাইমে ভারতে এসেছিল। আচ্ছা, লেখো ডিউরিং হিজ টাইম, তাহলে পর্তুগিজদের কি অ্যাক্টিভিটি তার সময় দেখা গেছে সেটাও লিখে রাখো, যেখানে খুশি লেখো, আমি এখানে লিখছি ফাঁকা পে। লেখো ডিউরিং হিজ রুল পর্তুগাল ক্যাপচার গোয়া ফ্রম জামোরিন। মনে পড়ছে? ফ্রম জামোরিন বা লেখো ফ্রম বিজাপুর। তাহলে বিজাপুরের তখন সুলতান গেছিলেন জামোরিন, কত সালে? 1510। তাহলে জামোরিনের কাছ থেকে বিজাপুর ক্যাপচার করে, মানে বিজাপুর থেকে আলটিমেটলি গোয়াকে কিন্তু নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, বা গোয়া ফ্রম বিজাপুর বা বিজাপুর সুলতান, যা খুশি। ঠিক আছে, বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া ক্যাপচার করে নিয়েছিলেন, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে ইব্রাহিম লোদি। তো ইব্রাহিম লোদি হচ্ছেন লাস্ট রুলার অফ লোদি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। দেখো বেসিক্যালি তিনি কোন যুদ্ধে মারা যান? তিনি পানিপথের যুদ্ধে মারা যান। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর পানিপথের যুদ্ধ কবে হয়? সবাই জানি আমরা, 1526-এ হয়েছে। পানিপথে কার সঙ্গে? বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। আচ্ছা, এই বংশের দুজন ঘাতকের নাম লিখে রাখো। ঠিক আছে, লেখো বাবরকে এন্ডাই আমন্ত্রণ জানিয়েছিলেন, সেটা হচ্ছে, লেখো বাবর ওয়াজ ইনভাইটেড বাই দৌলত খান লোদি and আলম খা লোদি। তাহলে আলম খা লোদি এই দুজন তাহলে বাবরকে ইনভাইট করে। কেন? কারণ ওনাদের ইচ্ছা ছিল ইব্রাহিম লোদি না হয়ে ওনাদের মধ্যে কেউ একজন সিংহাসনে বসবেন। তো যথারীতি যেহেতু মানে ক্ষমতা বংশ পরম্পরায় হয়ে থাকে, তো ইব্রাহিম লোদি সিংহাসনে বসার পরে ওনারা বলছে তাহলে আর লোদি বংশ থাকা বা না থাকা আমার কি। তো ওরা তখন ভাবতে পারেনি জিনিসটা এতটা কঠিন হতে চলেছে, তো ওরা তখন বাবরকে ইনভাইট করে
জিনিসটাকে মানে ইব্রাহিম লোদিকে অ্যাটাক করার জন্য। তো বাবর তার কথা অনুযায়ী অ্যাটাক করে দেখে যে এ তো মঙ্গলের রক্ত। তখন ওরা আবার নিজের পক্ষ সমর্থন করে কিন্তু লড়াই করে, কিন্তু যা হওয়ার ততদিনে হয়ে গেছে। ঠিক আছে, মানে এরা কিন্তু বাবরকে ইনভাইট করে, কিন্তু আলটিমেটলি বাবরের এগেইনস্টেই যুদ্ধ করেছিল। কিন্তু বুঝতে পেরেছিল মঙ্গল এদের থেকে বাঁচা সম্ভব নয়। ওরা জাস্ট চেয়েছিল বাবর অ্যাটাক করবে, ইব্রাহিম লোদিকে ক্ষমতাচ্যুত করবে, ওরা সিংহাসনে বসবে, বাবর চলে যাবে। কিন্তু বাবরের ভালো লেগে গেছে, বিপদ। মানে যখন ওদের সঙ্গে চুক্তি হলো, মানে ও তো বাবরকে ইনভাইট করার পরে চুক্তি করছে যে আপনি এখানে অ্যাটাক করবেন, আপনি এই পরিমাণ ধনরত্ন পাবেন, আপনি চলে যাবেন, আমি সিংহাসনে বসবো, ব্যাস। বাবা বলছে আমি সিংহাসন জয় করার জন্য এসেছি, ধরি তোমাকে দেওয়ার জন্য এসেছি। তো সেই জন্য আলটিমেটলি সেখান থেকেই শুরু হলো মুঘল সাম্রাজ্য। তো মুঘল সাম্রাজ্য একটাই সাম্রাজ্য বা একটাই বংশ রুল করেছে, তারা এতটাই বড় একটা সাম্রাজ্য যে তাদের এক একটা রাজাই এক একটা ডাইনেস্টির সমান। দেখো, এক বাবর সম্পর্কে এতটা পড়ছো, আর পুরো সৈয়দ ডাইনেস্টি থেকে তুমি ওইটুকু পড়ছো, তাহলে এক বাবরই একটা ডাইনেস্টির সমান, মানে এতটাই পাওয়ারফুল। আচ্ছা, বাবর কথাটার অর্থ কি? টাইগার। আমরা সবাই জানি এখানে কতজন রুল করেছে। বাবর সেই গল্প বা ছড়া তোমরা জানো, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। বাবর হইল হুমায়ুন, আবার আকবর, জ্বর জাহাঙ্গীর, শাহজাহান সারিল ঔষধে ঔরঙ্গজেব। তাহলে বাবর মানে হচ্ছে টাইগার। আচ্ছা, বাবর হচ্ছে ফাউন্ডার অফ মোঘল, খুব স্বাভাবিক। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, তাকে বলা হয় পাদশাহী বা পাদশাহ, খুবই গুরুত্বপূর্ণ, তার টাইটেল কিন্তু বলা হয় পাদশাহ। এবং এর পরেরটুকু যাদের নোট বানাতে দিয়েছিলাম তারা বুঝতে পারেনি বলে লেখেনি, ঠিক আছে, আমিও পরের অ্যাড করতে ভুলে গেছি, তো লিখে রাখো প্রিন্স অফ অটোবায়োগ্রাফার, প্রিন্স অফ অটোবায়োগ্রাফার, প্রিন্স অফ অটোবায়োগ্রাফার। এছাড়াও এনাকে বলা হয় প্রিন্স অফ গার্ডেন, প্রিন্স অফ গার্ডেন। তাহলে অটোবায়োগ্রাফারও বলা হয়, আবার প্রিন্স অফ গার্ডেনও বলা হয়। কেন? তিনি বাগান করতে পছন্দ করতেন, এবং তিনি একটা নতুন সিস্টেমের বাগান মানে ফোর স্কোয়ার বাগান বলা হয়, যাকে সার্কেল মানে বর্গক্ষেত্র করে করে বা রেক্ট্যাঙ্গেল করে করে চাষ করা হতো, এই সিস্টেমটাকে তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, সেই জন্য তাকে বলা হয় প্রিন্স অফ গার্ডেন। আচ্ছা, বাবরের নিজের লেখা কেন অটোবায়োগ্রাফার বলা হচ্ছে? নিজের সম্পর্কে লিখেছে, তো আমরা সবাই জানি বাবরের লেখা বই হচ্ছে তুজুকি বাবরি। আচ্ছা, সব থেকে ওনার প্রিয় একজন হিস্টোরিয়ান ছিলেন ওনার টাইম ফ্রেমে, তিনি হচ্ছেন আব্দুল রহিম। তো আব্দুল রহিমের যে বইটা সেটা হচ্ছে, দেখো, পার্সিয়ান ট্রান্সলেটার অফ তুজুকি বাবরি। তাহলে উনি এই তুজুকি বাবরিকে তিনি কিন্তু পার্সিয়ানে ট্রান্সলেট করেন। আর বাবরের এই লেখা বইটা কিসে লেখা? চাগদাই তুর্কিতে। তাহলে বাবরের যে লেখা বই, কোথাটা লেখা আছে হয়তো, ঠিক আছে, আমি এই যে দেখো, হি রোট তুজুকি বাবরি ইন চাগদাই তুর্কি। তাহলে চাগদাই তুর্কি ভাষায় উনি কিন্তু ওই বইটা লেখেন, যেটাকে পার্সিয়ান ট্রান্সলেট করেছিলেন কে? আব্দুল রহিম। আচ্ছা, আব্দুল রহিমের পুরো নামই হচ্ছে আব্দুল রহিম খানি খানান। এটা আমরা আবার আকবরের সময় পাবো এনাকে, আব্দুল রহিম খানি খানান। আচ্ছা, আর একজন রয়েছেন, তার নাম খুব গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন ম্যাডাম বেব্রিজ, MADAM BRIDGE, ম্যাডাম ব্রিজ। ইনি কি করেছিলেন? ইনি এই সেম বইটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, ইংলিশ ট্রান্সলেটার। তাহলে তুজুকি বাবরির ইংলিশ ট্রান্সলেটও করা হয়েছিল, আর পার্সিয়ান ট্রান্সলেটও করেছিল আব্দুল রহিম খানি খানান। তিনি পার্সিয়ান ট্রান্সলেট করেন, আর ম্যাডাম বেব্রিজ উনি ইংলিশ ট্রান্সলেট করেন। আচ্ছা, আকবরের কনস্ট্রাকশন কি ছিল? দেখো, কাবুলিবাগ মস্ক এবং সাম্বাল মস্ক, এই পুরো জিনিসটা হচ্ছে বাবরের দুটো মস্ক উনি বানিয়েছিলেন। তার প্লেস অফ বার্থ পরীক্ষায় কোশ্চেন দেয়, ফরগানা ইন কাবুল, কাবুলের ফরগানাতে উনি জন্ম নেন। তার বাবার নাম হচ্ছে ওমর শেখ মির্জা, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। এবং তিনি এই পাদশাহ এই টাইটেলটা নিয়েছিলেন 1507-এ, এবং পাদশাহ টাইটেল নিয়েই কিন্তু তিনি সিংহাসনে বসার একটা মনস্থির করেন, আর এটা তো আমরা দেখলাম তিনি তার বইটা চাগদাই তুর্কিতে লিখেছিলেন। আচ্ছা, আকবরের ক্যাপিটাল কি ছিল? আকবরের ক্যাপিটাল কি ছিল?
ক্যাপিটাল হচ্ছে কাবুল। তাহলে কাবুলের পাশে লিখে রাখো ফার্স্ট। তাহলে আকবরের ফার্স্ট ক্যাপিটাল ছিল কাবুল। পরবর্তীকালে এই যে সিকান্দার লোদি যে এত সুন্দর আগ্রা বানিয়ে দিয়ে গেছে, তো উনি ওটাকেও তার সেকেন্ড ক্যাপিটাল বানিয়েছিলেন। তাহলে পরবর্তীকালে আগ্রা হয়েছিল সেকেন্ড ক্যাপিটাল। কাবুলে থেকে ইন্ডিয়াকে রুল করার থেকে আগ্রায় থেকে ইন্ডিয়াকে রুল করা ইজি, তো উনি, হ্যাঁ, উনি সেকেন্ড ক্যাপিটাল হিসাবে আগ্রাতে ট্রান্সফার করেন। এবং তিনি কোথায় মারা যান? হি ডায়েড ইন আগ্রা। হি ডায়েড ইন আগ্রা। তিনি আগ্রাতেই মারা যান। এবং ছাড়তে পারেননি দুটো প্লেস, মারা গেছেন আগ্রাতে, কিন্তু আলটিমেটলি ওনার যে কবর সেটা কাবুলেই নেওয়া হয়েছে। মানে কাবুল আর আগ্রাই ঘুরিয়ে ফিরে ওনার লাইফ। জন্ম যেখানে, ভাববে একদম মৃত্যু স্থান, মানে মৃত্যুর পরে যে কবর সেখানেই হয়েছে। তাহলে লেখো হি, বা হি টম লেখো। টম কোথায়? টম ইজ ইন কাবুল। বলে না জন্মভূমি আর মৃত্যু একই জায়গায় যেন হয়, সেটাই আর কি। তাহলে কাবুলে উনি ওনার টমটা রাখা হয়। আচ্ছা নেক্সট দেখো, হি ফার্স্ট ইন্ট্রোডিউসড ফোর স্কোয়ার গার্ডেন। ফোর স্কোয়ার গার্ডেন মানে দেখো বেসিক্যালি উনি একটা গার্ডেনকে 4টে স্কোয়ারে ভেঙে দিয়েছিলেন। এটা হচ্ছে ওনার ওনার স্পেশালিটি। তো সেই জন্য বলা হয় ফোর স্কোয়ার গার্ডেন, মানে একটা গার্ডেন, সেই জন্য ওনাকে বলা হয় প্রিন্স অফ গার্ডেন, মানে গার্ডেন একটা নতুন রূপ দিয়েছিলেন। দেখো হি ইন্ট্রোডিউসড আ স্ক্রিপ্ট খাত ই বাবরি, মানে বাবরের খাতা। হ্যাঁ না, এটা অ্যান একাডেমির খাতা, তেমনি বাবরের একটা খাতা। খাত মানে চিঠি বলো, পেপার বলো। তাহলে উনি একটা পেপার চালু করেছিলেন, যা বাবরের পেপার বা বাবরের চিঠি বলতে পারো, চিঠি বা বাবরের একটা খাতা, যেখানে উনি ওনার সমস্ত কিছু লিখবেন। দেখো যেমন কি বলা হচ্ছে, ইন্ট্রোডিউস টাইপ অফ ওয়ার, মানে বিভিন্ন ধরনের তোমার সিস্টেম, যেমন কি ওয়ারফেয়ার, যেমন রুমি এবং তুলুগমা, এটা যুদ্ধ কৌশল উনি ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করেন। যেমন এই যে গেরিলা যুদ্ধ এক ধরনের কৌশল, তেমনি এটা হচ্ছে রুমি বা তুলুগমা এক ধরনের যুদ্ধ কৌশল উনি এখানে ইন্ট্রোডিউস করেছিলেন। আচ্ছা লিখে রাখো, তিনি তিনি এই ক্যাপিটাল ট্রান্সফারটা সবসময় দেখবে, কেউ যদি সেকেন্ড ক্যাপিটাল তৈরি করেন তাহলে তার সেকেন্ড ক্যাপিটাল বানানোর একটা উদ্দেশ্য থাকে বা কোন একটা ইনসিডেন্ট থাকে। তো সেটাকে লিখে রাখো, হি ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল, হি ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল, হি ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল from Kabul to Agra. He transferred his capital from Kabul to Agra after the Battle of Khanua. After the battle of Khanua. তাহলে খানুয়ার যুদ্ধের পর, দেখো যে লেখা রয়েছে খানুয়ার যুদ্ধের পরই তিনি কিন্তু এই ক্যাপিটাল ট্রান্সফার করেন। অ্যাকচুয়ালি বাবর একটা যুদ্ধের পরে মোগল সাম্রাজ্য তৈরি করতে পারেননি। বাবরকে ব্যাক টু ব্যাক 4টে যুদ্ধ করতে হয়েছে পরপর 4টে বছরে। দেখো প্রথমে তো পানিপথ, তারপরে দেখো 27 খানুয়া, তারপরে চান্দ্রি, তারপরে কি ঘরঘরা। তাহলে এতগুলো যুদ্ধ করতে হয়েছে কেন? এতগুলো যুদ্ধের পেছনে একটাই উদ্দেশ্য, যে দেখো ইন্ডিয়ানরা কখনো চায়নি যে বাবর এখানে সাস্টেইন করে যাক, ঠিক আছে? কারণ একটা কথা বলে, মঙ্গলের রক্ত, প্রচন্ড হিংস্র হয় এরা। যেমন তুমি ভাবো ইলতুৎমিশ মঙ্গল অ্যাটাকের ভয়ে নিজেরাই পালিয়ে গেছে, কাকে হেল্প করেনি? তাজউদ্দিন ইলদিসকে বলেছে আমি সাহায্য করবো, আমার মঙ্গলের রক্তের সঙ্গে লড়াই করার সাহস নেই। তো সেই জন্য বাবরকে কখনোই চায়নি যে, ও সরি জালালউদ্দিন মঙ্গোবার্ণী, ঠিক জালালউদ্দিন মঙ্গোবার্ণী। তাহলে কি বলতো, এই সেম জিনিসটা বাবরকে সাস্টেইন যেন করতে না দেওয়া হয়, তাই বলা হয় বলতো বাবরের কোন যুদ্ধটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তো অনেকেই বলে পানিপথের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ, বলে না, বাবরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে খানুয়া। কারণ বাবর যদি পানিপথের যুদ্ধে জিতেও যেত, বাট খানুয়ার যুদ্ধে জিততে না পারতো, তাহলে বাবর ব্যাক টু কাবুল। সেই জন্য পরীক্ষায় কোশ্চেন দেয় বাবরের এতগুলো যুদ্ধের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে খানুয়া। কারণ খানুয়া এক তো বাবরের আধিপত্য প্রকাশ করছে, আর দ্বিতীয়ত খানুয়া বাবরের কনফিডেন্স বাড়িয়ে দিচ্ছে।
সেই জন্য বাবরের এই যুদ্ধ। তো দেখো কার কার সঙ্গে যুদ্ধ আমরা প্রথমেই দেখলাম, বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যুদ্ধ হয় পানিপথ, বাবরের সঙ্গে রানা সঙ্গ তার যুদ্ধ হয় খানুয়া, আর বাবরের সঙ্গে মেদিনী রায় এর যুদ্ধ হয় চান্দেরি, আর বাবরের সঙ্গে লোদি, লোদি মানে এখানে হচ্ছে সিকান্দার লোদি, বা তুমি বলতে পারো সিকান্দার লোদির ছেলে যে, মানে আবার লোদি বংশ দেখো ফিরে আসতে চেয়েছিল, লেখো মোহাম্মদ লোদি। তাহলে মোহাম্মদ লোদি হচ্ছে সিকান্দার লোদির ছেলে, মানে লোদি বংশ থেকে ক্যাপচার রয়েছে, তো লোদির ছেলে বলছে আমি আবার কেড়ে নেব, তো আলটিমেটলি কোনো সম্ভব হয়নি। তাহলে মোহাম্মদ লোদি যে সিকান্দার লোদির ছেলে, তার সঙ্গে যুদ্ধ হয় লাস্ট যুদ্ধ, এবং এই যুদ্ধে আলটিমেটলি বাবর সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। তাই লিখে রাখতে পারো যে ব্যাটেল অফ খানুয়া ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ব্যাটেল। লেখো ব্যাটেল অফ খানুয়া, ব্যাটেল অফ খানুয়া, খানুয়া। আচ্ছা এই ঘর ঘরা বলছি ঠিকই, বাট বানানটা কিন্তু ঠিক নেই, এটা ঠিক করে নিও, ঘর ঘরা, GHAGGARA। তাহলে ব্যাটেল অফ খানুয়া ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ব্যাটেল, মোস্ট সিগনিফিকেন্ট ব্যাটেল। তাহলে ব্যাটেল অফ খানুয়া ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ব্যাটেল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হুমায়ুন। হুমায়ুন কথার অর্থ কি? ফরচুন, কিন্তু সত্যি এর ভাগ্যটাই ছিল দুর্ভাগ্যের, মানে নামটা ফরচুন কিন্তু সত্যি এর দুর্ভাগা জীবন যাপন করেছে, যাকে বলা হয় প্রবলেম চাইল্ড অফ মুঘল। মানে মুঘলদের রক্ত বলা হয় এর মধ্য দিয়ে প্রবাহিত হয়নি হয়তো, কেন? বাকিরা যতটা পালোয়ান ছিল ততই ভীরু ছিল নাকি। তাই হুমায়ুন দেখো তার কন্টেম্পোরারি টাইম ফ্রেমে কারা ছিল, দেখো বৈরাম খান, বৈরাম খান ছিলেন তার জেনারেল, ঠিক আছে। তারপর দেখো গুলবদন বেগম, গুলবদন বেগম কে ছিল? তার বোন, তার বোন, তাকে নিয়ে লিখেছিল কে? হুমায়ুন নামা। তাহলে এটা অ্যাকচুয়ালি এর নিচে আসবে, তাহলে ইনি নিজের বোন তার ভাইয়ের কীর্তিকলাপ লিখেছিল হুমায়ুন নামা হিসাবে, ঠিক আছে। তো ক্লিয়ার, তাহলে গুলবদন বেগমের লেখা এইখানে যাবে হুমায়ুন নামা, অ্যাকচুয়ালি বৈরাম খা হবে না। দেখো তিনি কি করেছিলেন, তিনি তৈরি করেছেন দিনহি পানহা, দিল্লিতে তিনি এটা তৈরি করেন দিনহি পানহা। দেখো হি ডাইড ফাইল ক্লাইম্বিং, দেখো এত ভীরু ছিল, বোঝাই যাচ্ছে যে সিঁড়ি থেকে পড়ে গিয়েই মারা গেছেন, লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে 1556-তে মারা যান, ঠিক আছে। আচ্ছা তার কবর কোথায় বা তার টম্ব কোথায়, তো লিখে রাখো টম্ব, টম্ব ইজ ইন দিল্লি, দিল্লি, তাহলে দিল্লিতে হচ্ছে তার টম্ব। আচ্ছা নেক্সট দেখো, হি ইন্ট্রোডিউসড সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন। যার ভয় থাকে বা যার দেখবে পাওয়ার কম থাকে, সে সবসময় ক্ষমতাটা নিজের হাতে রাখতে চায়, কারণ যদি পাওয়ার দিদি আমার যদি সরিয়ে দেয়, দেখো বোঝাই যাচ্ছে, তাই সে সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন করেছিল। আর তুমি যদি অনেকটা দূর যেতে চাও, তাহলে তোমাকে অনেক কিছু নিয়ে চলতে হবে, বলে না ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট, ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো অ্যালোন, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার। মানে অনেক দূর যদি যেতে চাও তাহলে সবাইকে নিয়ে চলো, আর যদি খুব তাড়াতাড়ি যেতে চাও তাহলে একা চলো। বলছে আফটার দ্য ব্যাটেল অফ, দেখো বিলগ্রাম, দেখো এখানে দুটো যুদ্ধ হয়, একটা চৌসা একটা বিলগ্রাম, পরপর 2 বছর। আর পড়েছে তো পড়েছে সেই আফগানদের হাতেই পড়েছে, শের শাহের কাছে। দুটো যুদ্ধ হয়, একটা চৌসার যুদ্ধ, একটা বিলগ্রামের যুদ্ধ, হুমায়ুনের সঙ্গে শের শাহের হয়। আচ্ছা এই চৌসা এবং বিলগ্রাম, এই দুটো যুদ্ধে মোটামুটি শের শাহ হুমায়ুনকে একদম পুরো দিল্লি থেকে তাড়িয়ে দেয়। তো এরপরে পুরো সিংহাসনটা চলে যায় বা পুরো দিল্লির ভারটা চলে যায় শের শাহের কাছে। মানে যে জিনিসটা চেষ্টা করেছিল ভারতীয়রা বাবরকে হাঁটাতে, সেটা কিন্তু পারেনি, সেটা কিন্তু হুমায়ুনের দুর্বলতার সুযোগ নিয়ে শের শাহ কিন্তু সেই সিংহাসনটা দখল করে নেয়। তাই বলছে দেখো আফটার দ্য ব্যাটেল অফ বিলগ্রাম হি ফ্লিড ইন্ডিয়া, মানে ইন্ডিয়া থেকে পালিয়ে যায়, অ্যান্ড টেকিং রিফিউজি, শেষমেশ কিনা একটা রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। কার? শাহ তমসফ। শাহ তমসফ কে ছিলেন? পার্সিয়ার একজন শাহ, তার আন্ডারে উনি কিনা একজন রিফিউজি আকারে নাম পরিচয় গোপন করে বহুদিন লুকিয়েছিল, ঠিক আছে। তারপরে কোথাও না কোথাও মাইন্ডে এসছে আমি তাহলে কি করলাম, ঠিক আছে। দেখো শের শাহ বংশ শুরু হয়ে গেছে এমন সময়, শের শাহ সব থেকে শক্তিশালী রুলার, তো
রুল শুরু করছে একজন, বা সেটাকে কন্টিনিউ করা সব থেকে কঠিন ব্যাপার। তুমি একটা ইনস্টিটিউশন চালু করতে পারো, বাট ইনস্টিটিউশনটা দিনের পর দিন রান করে নেওয়াটা সব থেকে কঠিন ব্যাপার। তারপরে কারা রুল করেছে? শের শাহের পরে ইসমাইল শাহ, তারপরে সিকান্দার শাহ। সিকান্দার শাহ অতটা পাওয়ারফুল রুলার ছিলেন না, তাকে বলা হয় সিকান্দার সুর। কেন? শের শাহ সুরি, তাই সিকান্দার সুর বা সুরি। তো হুমায়ুন হঠাৎ করে ওখান থেকে উঠে এসছে যে না, এবার আমার আবার সিংহাসন দখল করতে হবে। তাই এবার একটা যুদ্ধ হয় 1555-তে, তাকে বলা হয় ব্যাটেল অফ সিরহিন্দ। তাহলে ব্যাটেলটার নাম লিখে রাখো, সিরহিন্দ, SIRHIND। কার সঙ্গে হবে তাহলে? এই হুমায়ুনের সঙ্গে সিকান্দার সুরের। তাহলে হুমায়ুন ভার্সেস সিকান্দার সুর, SS লিখে রাখছি, মানে সিকান্দার সুর। এবং এই যুদ্ধে মোটামুটি হুমায়ুন আবার তার রাজ্যকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। তো লিখে রাখো, আফটার দ্য ব্যাটেল, আফটার দ্য ব্যাটেল, ব্যাটেল অফ সিরহিন্দ, আফটার দ্য ব্যাটেল অফ সিরহিন্দ, হুমায়ুন 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 gained GAINED, gained the control of Delhi and Agra, মানে আবার সেই ক্ষমতা উনি ফিরে পেলেন। কিন্তু ততদিনে কত বছর হয়ে গেছে? প্রায় 15 বছর। এই 15 বছর দিল্লিতে কে রুল করেন? শের শাহর বংশ। তাহলে শের শাহের আসল নাম ছিল ফরিদ খান, যিনি ছিলেন ফাউন্ডার অফ সুর ডাইনেস্টি, যার একটা বিখ্যাত টাইটেল ছিল হজরত ই আলা। দেখো, তার বিখ্যাত রাজস্ব মন্ত্রী আমরা জানি টোডরমল, যে বিখ্যাত রাজস্ব ব্যবস্থার এক্সপার্ট ছিলেন, মানে ফিনান্সে যার বিশাল নলেজ ছিল। দেখো, মালিক মোহাম্মদ জাইসি বিখ্যাত একটা বই হচ্ছে কি তারিকি শেরশাহী। মালিক মোহাম্মদ জাইসি নয়, মাই মিস্টেক, এটা আব্বাস সারানি লেখা বই। হ্যাঁ, এটা ভুল বলছি, আব্বাস সারানি লেখা বই হচ্ছে তারিকি শেরশাহী। তাহলে উনি লেখেন মালিক মোহাম্মদ জাইসি কে ছিলেন? বিখ্যাত কন্টেম্পোরারি, এবং তার বিখ্যাত জেনারেল কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌর। এবং ব্রহ্মজিৎ গৌর ছিলেন হিন্দু জেনারেল। জেনারেলি এত মুসলিমদের মধ্যে হিন্দুদের এই প্রায়োরিটিটা থাকা উচিত ছিল না, বাট ইনি একজন বিখ্যাত জেনারেল ছিলেন, তাই তাকে রাখতে বাধ্য হয়েছিল। দেখো, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে তার কিছু বিখ্যাত কনস্ট্রাকশন রয়েছে। এটা হচ্ছে রথেনগড় ফোর্ট। দেখো, ROTHAN হবে, RA হয়ে গেছে, রাথান বা রথন কোনো ভুল নেই, রথনগড় ফোর্ট। এটা কোথায়? সাসারাম হচ্ছে অ্যাকচুয়ালি তার জন্মস্থান, বা বলতে পারো তার বাবার জন্মস্থান। এছাড়া তিনি পূর্ণাকুইলা, দিল্লিতে এটা তৈরি করেন, কেল্লা আর কি, ওটাকে কুইলা বলা হচ্ছে ইয়েতে। GT রোড আমরা সবাই জানি, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। দেখো, এছাড়া উনি অনেকগুলো রাস্তা তৈরি করেছিলেন। আগ্রা, যোধপুর, চিতোর কানেক্ট করেছে এমন রাস্তা, লাহোর মুলতান কানেক্ট করেছে এমন রাস্তা, আগ্রা টু বুরহানপুর কানেক্ট করেছে এমন রাস্তা। তাহলে অনেকগুলো রাস্তা তৈরি করেছিলেন। যদি পালাতে হয় তো ভালো রাস্তা দিয়ে পালাতে হবে, ঠিক আছে? তো এটাই গেল। দেখো, বলছে তার যে ডাইনেস্টি, তার নাম কিছু সুরি ডাইনেস্টি বা সুর ডাইনেস্টি। তাহলে তিনজন রুলার রুল করেছে, শের শাহ, ইসমাইল শাহ এবং সিকান্দার সুর। আচ্ছা, ফাদার কে ছিলেন? তার বাবা ছিল হাসান খান, যিনি ছিলেন জায়গিরদার অফ সাসারামের জমিদার ছিলেন, এবং সেই সাসারামই কিন্তু আলটিমেটলি তিনি রথনগড় ফোর্ট তৈরি করেন। আচ্ছা, তিনি তিনি এই হজরতি আলা এই টাইটেলটা নিয়েছিলেন কবে? 1530। বললাম না, খুব গুরুত্বপূর্ণ নাম। তাহলে এটা 1530-এ উনি কিন্তু নিয়েছিলেন। আচ্ছা, তিনি দুটো সিস্টেম ইন্ট্রোডিউস করেন, কবিলিয়ত অ্যান্ড পাট্টা, QUBILIYAT, কবিলিয়ত। আর কি নিয়ে আসেন? পাট্টা। তাহলে পাট্টা এবং কবিলিয়ত এই প্রথাটা তিনি চালু করেন। আচ্ছা, কেন? আমি বললাম টোডরমল ছিলেন একজন বিখ্যাত রাজস্ব মন্ত্রী, তাই তিনি রাজস্ব ব্যাপারটাকে মানে এরকমভাবে ভেঙে দিয়েছিলেন যে কবিলিয়ত এবং পাট্টার আকারে। কবিলিয়ত এবং পাট্টা কি বলতো? পাট্টা হচ্ছে এটা সরকার বা গভর্নমেন্ট কাকে? ফার্মারকে দিয়ে চাষ করাচ্ছে। তাহলে এই ফার্মার কতটা জমি পাচ্ছে
তার একটা হিসাব নিকাশ দেওয়া হচ্ছে ফার্মারকে। তার মানে পাট্টা দেওয়া হয় ফার্মারকে যে তুমি এতটা জমি চাষ করবে, আর ফার্মার আলটিমেটলি চাষ করার পরে কি রাজস্ব দেবে কাকে? গভর্নমেন্টকে। তাহলে কবিলিয়ত দেওয়া হয় ফার্মার টু গভর্নমেন্ট, আর পাট্টা দেওয়া হয় গভর্নমেন্ট টু ফার্মার। তাহলে রাজস্ব, এই রাজস্ব মানে এটা রেভিনিউ, রেভিনিউ গিভেন বাই ফার্মার, আর পাট্টা হচ্ছে অ্যামাউন্ট অফ ল্যান্ড বা মেজারমেন্ট অফ ল্যান্ড গিভেন টু দ্য ফার্মার। তাহলে কবিলিয়ত এবং পাট্টাকে চালু করেছিলেন। আচ্ছা, এই বিখ্যাত রুলার কোন যুদ্ধে মারা যায়? লেখো, হি ডায়েড ইন 1545। বলে না শের শাহের শাসন ব্যবস্থা পড়ো না তোমরা? 5 বছর রাজত্ব করেছিল, গুলিয়া চেঞ্জ করে দিয়েছিল, তাই আমরা আর কারো শাসন ব্যবস্থা পড়ি না, আমরা শের শাহের শাসন ব্যবস্থা পড়ি। বলে দিচ্ছি, হি ডায়েড ইন 1545। লেখো, হোয়াইল কনকয়ার বা কনকয়ারিং কালিঞ্জর। কালিঞ্জর দুর্গ, এটা একটা ফোর্ট, এই ফোর্ট জয় করতে গিয়ে তিনি মারা যান। এবং তার যে টম কোথায় রাখা হয়? সাসারামে। সাসারাম ইজ ইন বিহার। সাসারাম কিন্তু বিহার। তাহলে বিহারের সাসারামে কিন্তু তার টমটাকে রাখা হয় এবং তিনি কিন্তু কালিঞ্জর দুর্গ জয় করতে গিয়ে মারা যান। ক্লিয়ার? কবিলিয়ত এবং পাট্টা ব্যাপারটা কি একবার সায়ন দেখে নাও। ব্যাপারটা হচ্ছে আমি গভর্নমেন্ট, তুমি কৃষক, তাহলে তুমি তো আমার জমিতে চাষ করবে, তাহলে আমি তোমাকে কি করব? তোমাকে আমি একটা পর্চা দেব যে এই হচ্ছে কাগজ, এই কাগজে লেখা রয়েছে তোমার জমির মেজারমেন্ট এই, লোকেশন এই, দাগ নাম্বার এই, খতিয়ান নাম্বার এই, তাই যুক্ত তোমাকে একটা কাগজ দিচ্ছি, মানে এই জমি তুমি 1 বছর ধরে চাষ করবে। তোমাকে কেন চাষ করতে দিচ্ছি? কারণ তুমি আমাকে বেশি পরিমাণ রাজস্ব দেবে। তাহলে তোমাকে আমি যেটা দিচ্ছি, মানে গভর্নমেন্ট ফার্মারকে যেটা দিচ্ছে, দিস ইজ কল্ড পাট্টা। পাট্টা দিচ্ছে মানে একটা কাগজ দিচ্ছে, একটা জমির পরিমাণ দিচ্ছে। আর কবিলিয়ত কি? কবিলিয়ত হচ্ছে তোমার রাজস্ব। তাহলে এই জমি চাষ করার পরে ওই পাট্টাতে লেখা রয়েছে এই অ্যামাউন্ট রাজস্ব তোমাকে দিতে হবে, সেই অ্যামাউন্ট রাজস্ব দিয়ে দিচ্ছে। তাহলে ফার্মার গভর্নমেন্টকে যেটা দেয় সেটা হচ্ছে তোমার কবিলিয়ত, আর গভর্নমেন্ট ফার্মারকে যেটা দেয় সেটা হচ্ছে পাট্টা। নেক্সট দেখো, বলছে সোর্স অফ ইনফরমেশন কি? তারিকি শেরশাহী। তাহলে তারিকি শেরশাহী কার লেখা বই? দেখো, আব্বাস সেরমনির লেখা বই, সেখান থেকে আমরা জানতে পারছি। নেক্সট দেখো, হি ইন্ট্রোডিউসড ডিসেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন। সবসময় অ্যাডমিনিস্ট্রেশনটাকে বড় করতে গেলে ডিসেন্ট্রালাইজ করতেই হবে। তার 3টে কয়েন ছিল, রুপিয়া, দাম এবং আশরাফি। এটা মাথায় রেখো, সিলভার, কপার, গোল্ড। দেখো, রুপিয়া রূপো, বলি না আমরা রূপো, তাই এটা সিলভার। দাম হচ্ছে কপার, আর আশরাফি হচ্ছে গোল্ড। পরীক্ষায় কোশ্চেন দেয় এটা কোন কয়েন কি মেটালের। দেখো, ল্যান্ড ওয়াজ মেজার্ড বাই সিকান্দারি গজ। দেখো, গজই সিকান্দারি, সেই মেজারিং ইউনিট দিয়ে করা হতো এবং 1/3 ট্যাক্স বা রেভিনিউ ফিক্স ছিল এই সময়। এটা কে করেছিল? টোডরমল। ঠিক আছে, এটা গেল আমার। আচ্ছা, আর একটা পয়েন্ট একবার দিয়েছিল পরীক্ষায়, এই যে পূর্ণা কুইলা বা কেল্লা, এটার রিয়েল নাম কি ছিল? রিয়েল নেম পূর্ণা কুইলা, PURANAQUILA, এর রিয়েল নাম ছিল হচ্ছে কুইলাই কুহনা। QILA, কুইলাই কুহনা, QUHANA, কুইলাই কুহনা। আর জিটি রোডের রিয়েল নাম কি ছিল? সারক-ই-আজম, মানে সড়কের রাজা। আচ্ছা, হি গেইনড চুনার দুর্গ বাই ম্যারিং দ্য উইডো লেড মালিকা। মানে লাদ মালিকাকে বিয়ে করেছিলেন। লাদ মালিকা একজন উইডো ছিলেন এবং বিয়ের মাধ্যমে আলটিমেটলি চুনার দুর্গ জয় করেন। ব্যাস, এটা হচ্ছে তোমার মোটামুটি ইনফরমেশন। লেডি না হয় ল্যাড করে দাও, ল্যাড মালিকা, অ্যাকচুয়ালি LAD, ল্যাড মালিকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার মুসলিম 3, আর আমাদের আর একটা জিনিস রয়েছে মুসলিম 4। আমরা যত তাড়াতাড়ি সম্ভব মুসলিম 4টা কমপ্লিট করে দেবো। কি? ওই কন্টেম্পোরারি একজন বিখ্যাত পার্সোনালিটি। ঠিক আছে, তাহলে এন্ড করে দিচ্ছি।